সরকারের পতন হয়েছে প্রায় 18 মাস। দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা জনগণের চোখের আড়ালে আছেন। একটা ভয়েস আমরা শুনছি, আসলে তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন এ নিয়েও মার্কেটে বিতর্ক যখন চলছে, ঠিক তখনই আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবৎ আমেরিকার কুখ্যাত একজন অপরাধী, যৌন অপরাধী এবং মানব পাচারকারী একটা চক্র আছে। সেই চক্রটাকে যেটাকে বলা হয়ে থাকে জেফ্রি এপস্টাইন। সম্প্রতি তার একটা গোপন ফাইল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে, যেখানে পৃথিবীর বাঘা বাঘা অনেক ব্যক্তি, ক্যারেক্টার, তাদেরকে নিয়ে আপনার অনেক ভিডিও, বক্তব্য, অডিও ফুটেজ, অনেক কিছুই আপনার কানেক্ট হচ্ছে। তো এই অ্যাপস্টাইন ফাইলে বা এই চক্রের মধ্যে শেখ হাসিনার নামও এসেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদীর নামও এসেছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, আপনারা জানেন। তো কি আছে আসলে শেখ হাসিনাকে নিয়ে সেই গোপন ফাইলে? প্রকাশিত নথিটির তথ্য অনুযায়ী 2018 সালের 21শে সেপ্টেম্বর শেখ হাসিনা যখন ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন, ঠিক সেই সময় অ্যাপস্টাইন নেটওয়ার্কের সাথে তার একটা বিশেষ যোগাযোগের সূত্রপাত হয়। অ্যাপস্টাইনের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লেসলি গ্রফকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, নরওয়ের তৎকালীন প্রধানমন্ত্রী ব্রোঞ্জ ব্র্যান্ডের নেতৃত্বাধীন একটি দলের মাধ্যমে একটি অপ্রকাশিত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছেছে। এখন কি, কেন আসলে তাদের সাথে সমঝোতা করতে হবে? রেকর্ডে বিলাট অর্থাৎ দ্বিপাক্ষিক শব্দের ব্যবহার করা হয়েছে যে পর্দার অন্তরালে অত্যন্ত গোপনীয় কোনো বৈঠক বা চুক্তি সম্পন্ন হয়েছিল। আশ্চর্যজনক বিষয় হলো, সেই সময় সরকারি সফরে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে নরওয়ের সাথে এমন কোন চুক্তি সম্পর্কে আসলে আমরা জানতে পারলাম না। এমনকি টাইম ল্যাপস নিউজ পোর্টাল সহ আপনার কোন দাপ্তরিক নথিতেও এই নরওয়ে বা বাংলাদেশের তৎকালীন প্রেক্ষাপট যেটা নিয়ে, এটা নিয়ে কোনো তথ্যপাত্র নেই। এখন কেন আসলে এই অ্যাপস্টাইনের রাডারে বাংলাদেশ পড়ল? নথিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অ্যাপস্টাইন এবং তার সহযোগীরা বাংলাদেশকে তাদের স্বার্থ সিদ্ধির চরম ভূমি বানাতে তারা একটা বিশেষ চেষ্টা করেছিল। বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য খাতের আড়ালে বড় ধরনের বিনিয়োগের নামে অর্থ পাচার বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিয়েও খতিয়ে দেখার সুযোগ রয়েছে। অ্যাপস্টাইনের ফাইলে আপনার আইসিসিডিআর বিকে বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে অভিহিত করা হয়েছে, যেটি 2014 সালের একটি মেইলে প্রোবায়োটিক প্রকল্পে 10 বছরের জন্য $5 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে মাত্র 3% নিশ্চিত মুনাফার কথা উল্লেখ ছিল। এখন আপনাদের নিশ্চয়ই হালকা হালকা মাথা ঘোরাচ্ছে, কি অ্যাপস্টাইন ফাইল, কি নিয়ে আসলে এত তোলপাড়? তবে এটা সারা পৃথিবীতে আপনার মোটামুটি একটা নাড়া দিয়েছে। বাংলাদেশি কর্মীদের সাথেও একটা সংশ্লিষ্টতার তথ্য এখানে আসছে, যে অ্যাপস্টাইনের ম্যাসাজ পার্লার এবং বাসভবনে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়ার তথ্য আছে এই নথিতে। মামলার অন্যতম সাক্ষী হিসেবে এখানে বেশ কয়েকজনের নাম এসেছে, তবে এগুলোর সত্যতা নিয়ে ধরেন এখন আমরা তো জাস্ট শুনছি, তো ডক্টর ইউনুস নিয়ে কোনো নাম আছে কিনা? নথিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও এসেছে, তবে তা নেতিবাচক কোনো প্রসঙ্গে নয়। কিভাবে আসছে? বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিম্পসনসে তার উপস্থিতি, কার্টুনিস্ট ম্যাট গ্রেনিং এর সাথে তার পরিচয়ের বিষয়টি সেখানে উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক অনুদান তালিকায় ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির খুবই একজন প্রভাবশালী নেতা, তার নাম থাকলেও সরাসরি অ্যাপস্টাইনের সরাসরি কোনো সম্পর্কের তার সাথে নথি মেলে নাই। আমি জানি আমার নিউজটা নিয়ে আপনাদের মাথার মধ্যে একটু একটু এলোমেলো ভাব হচ্ছে, কারণ এই ফাইলটাই আসলে কিছুটা এলোমেলো। তো বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার বাংলাদেশ এমন শাসনামলে বিদেশি লবিস্ট নিয়োগ এবং অন্ধকার জগতের প্রভাবশালীদের সাথে যেই সখ্যতার অভিযোগ ছিল দীর্ঘদিনের, অ্যাপস্টাইন ফাইল তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। এখন গোপন অনেক সমঝোতা আছে। এখন মূল কথা যদি আমরা বুঝতে পারি, এই অ্যাপস্টাইন ফাইলে শেখ হাসিনার সাথে যেটা আসছে যে নরওয়ের সাথে একটা গোপন চুক্তি ছিল, এমনকি ওই শাসনামলে সরকারের অনেক বিদেশি অ্যাক্টিভিটিস বা ধরেন লেনদেন, চুক্তি, যেগুলো আসলে যেন প্রকাশিত না হয়, এরকম বড় আকারের কোনো পোর্টফোলিও আকারে কখনো সামনে না আসে, এগুলোর জন্য এই ধরনের যে গ্রুপগুলো আছে বা চক্রগুলো আছে তাদের সাথে লবিজদের মাধ্যমে অথবা ভায়া থার্ড পার্টিতে একটা মিলঝিল মীমাংসার চূড়ান্ত চেষ্টা চালানো হতো।
এখন আসলে অ্যাবস্টেন ফাইল থেকে শেখ হাসিনার কি কিছু যাবে আসবে না, এগুলো আপাতত কিছুই যাবে আসবে না, কারণ আপনি নিউজ শোনার পরে আমার বিশ্বাস আপনার মস্তিষ্ক যারা জামাতের নেতাকর্মী আছেন একটু উত্তর দিবেন। আমার ধারণা অধিকাংশ মানুষই লিখবেন ঢাকা ঢাকা, কিন্তু দিল্লিকে ছাড়া কি ঢাকা হয় না? দিল্লিকে ছাড়া ঢাকা হয় না, কারণ ঢাকার 3 পাশ ঘিরে, অর্থাৎ বাংলাদেশের 3 পাশে যখন ভারতেরই বসবাস, সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না, আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না। আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে। আলোচনাটা মাঝখানে একটু রসালো হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমির যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের 2 কূটনীতিক তার সাথে দেখা করেছেন, এমনকি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল। সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝখানে ছিল। এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায়, আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে, তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে, যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য হইতে পারে 100-তে কোনোটা 95 বা ধরেন 98, কিন্তু 100-তে আমি 20 নিব আর আমি 100 দিব, এইটার কারণে কিন্তু মানুষের পছন্দ না, মানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল। তো এর মাঝখানে আমরা বরাবরই জামাতের যে অবস্থান দেখছিলাম বা জামাতের যারা নেতাকর্মীরা আছে কথায় কথায় বা তাদের যে জোট আছেন দিল্লি না ঢাকা, তো সবাই বলে যে ঢাকা ঢাকা, কিন্তু এখন জামাতের শফিক ভাই তিনি যখন বলেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, এখানে আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে। এখন আমরা যারা আমজনতা আছি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যেমন ফুটবলার লিওনেল মেসি অথবা রোনালদো অথবা আপনার পছন্দের যে কোনো খেলোয়াড়, তারা যখন বিদেশের মাটিতে বসে কোনো একটা ম্যাচ খেলে আমরা চা দোকানে বসে আরে ধুর বেটা, হ্যাঁ 5টা দেওয়ার কথা ছিল ডাইনে দিয়ে দিছি বামে, আমাদের মধ্যে মনে হয় যে আমরা মেসির গুরু, এখানে চা দোকানে বৈশা বৈশা চা খাচ্ছে আর খেলা শিখাচ্ছে, ধুর বেটা খেলাটা কিটা খেললো, খেলতেই পারে না, আছে না আছে। ক্রিকেটারদের নিয়েও আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি, কিন্তু যিনি মাঠে খেলেন, যিনি চেয়ারে বসেন, তার বিষয়টা আলাদা। আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি, আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালেদ ভাই, হেফাজত ইসলামের সম্ভবত, তিনি কয়েক মাস আগে মদের লাইসেন্স দেওয়া নিয়ে তিনি একটা কথা বলছিলেন যে আপনি যদি 20-12 হজ করে আসেন, আপনি যত বড় ধর্মমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, যত 5 ওয়াক্ত নামাজি পরহেজগার, কিন্তু আপনি যখন এই চেয়ারে বসবেন আপনাকে মদের লাইসেন্স দিতে হবে। এই মদ বেচা বা বাংলাদেশে মদ যে আসতেছে এগুলোর থেকে যে টাকা বের হয় ওই টাকাই আপনার আবার মসজিদের জন্য ফান্ড হিসেবে যায়, কারণ এটা থেকে ট্যাক্স আসে, রাজস্ব আসে। তা আমার এই কথাগুলো বলার মেইন কারণ যেটা হচ্ছে, আমরা যারা আমজনতা আছি, সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি, হ্যাঁ, তো আমরা যতটা সোজা মনে করি বা আমরা মনে করি যে ভারত বাদ দিয়ে বাংলাদেশ আমরা এই করে ফেলবো, অথবা যে কোনো একটা দেশের সাথে, বিশেষ করে যখন আপনার প্রতিবেশী, আপনি চাইলেই বদলাইতে পারবেন না, তাই না? এটা তো কোনো ফ্ল্যাট না যে আমি অন্য একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললাম, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে হজম করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তবে ওই যে ভিডিওর প্রথমে বললাম, সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা, বর্ডারে মানুষ মারবে আর আমরা বলবো যে আমাদের তারা গরু সুর, এই বিষয়গুলো নিয়ে আমাদের অলওয়েজ আপত্তি। যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করবো, আমরা সব ঠিক আছে, কিন্তু সীমান্তে যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে। আমাদের যারা রাজনৈতিক ক্ষমতা থাকবেন তাদেরকে এটার জবাবদিহিতা চাইতে হবে ভারতের কাছে, যে কেন ভারতের সাথে সুসম্পর্ক, এখানের চেয়ারে যেই বসবেন, এবার এনসিপি যদি নাহিদ ইসলামও বসে 3 দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কারণ আমরা বুঝতে হবে যে সবকিছু মিলাইয়া ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন সিস্টেমে কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গণার বাহিরে নেয় তাহলে ভারত অশান্ত হবে, আবার বাংলাদেশ যদি ভারতকে গণার বাহিরে নেয় তাহলে বাংলাদেশ টিকবে না। সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর জামাত ইসলামের কাছ থেকে, যেহেতু ভারতের একটা জামাত ফোবিয়া আছে, জামাত নিয়ে ভীতি আছে, ভারত এখনো মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশ নেতা হন তাহলে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা আরো পজিটিভ হবে। এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর চিঠিতে লিখছিলেন।
তো সেই জায়গায় ভারতের একটা গৌণ না হোক মৌন, মানে অল্প পরিমাণ ভালো লাগা কিন্তু থাকতে হবে যে এখানে ক্ষমতায় কে বসতেছে, কজ ইন্টারন্যাশনাল এখানে খেলা চলে। তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেক শিওর করতে চাচ্ছে যে জামাত ক্ষমতায়